হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা অনুক্রম শ্রেণীর অঙ্ক করছিলাম, যেটা এর আগে আমরা 9A 9A চ্যাপ্টারের প্রশ্নমালা সলভ করেছি। তো অনুক্রম শ্রেণীর তিনটে পার্ট আছে, 9A 9B 9C, ঠিক আছে। তো 9A পার্টের আমরা থিওরি আলোচনা করেছি এবং থিওরি আলোচনা করে 9A পার্টের যে প্রশ্নমালা ছিল সেই প্রশ্নমালা সম্পূর্ণরূপে সলভ করেছি। এবার আমরা 9B পার্ট শুরু করবো এবং 9B পার্টের জন্য কিছু থিওরি আছে, সেটা আমরা আলোচনা করে নেবো। থিওরি আলোচনা করে তারপর প্রবলেম সলভ করতে শুরু করবো। অনুক্রম শ্রেণী, যেটা সিকোয়েন্স আর সিরিজ। সিকোয়েন্স হচ্ছে অনুক্রম, সিরিজ শ্রেণী। দেখো, এটা 12-এর পার্ট, ক্লাস 11-এর পার্ট, ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পার্ট, অর্থাৎ এটা থেকে বড় কোশ্চেন আসবে। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পার্ট এবং এটা থেকে বড় কোশ্চেন আসবে। অনুক্রম শ্রেণী ক্লাস 11 সেমিস্টার 2, প্রশ্নমালা 9A অলরেডি সলভ হয়ে গেছে। তো এটা 9B, ঠিক আছে, 9B শুরু করতে চলেছি আমরা, ঠিক আছে। তো বলে রাখি, দেখো, ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে, সেগুলো তোমরা তার সলিউশন দেখে নিতে পারবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, অনুক্রম শ্রেণী। তো অনুক্রমের যে অনুক্রম থেকে যখন একটা অনুক্রম যখন কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে, সেটা থেকেই যে প্রগতি আসছে, ঠিক আছে, প্রগতি, সেটা থেকে প্রগতি আসছে। এবং এই প্রগতি দেখো 3 প্রকার হয়ে থাকে: সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি এবং বিপরীত প্রগতি। সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি এবং বিপরীত প্রগতি। এবার দেখো, সমান্তর প্রগতির ক্ষেত্রে কি হয়। সমান্তর প্রগতির ক্ষেত্রে এটা একটা বিশেষ ধরনের প্রগতি। যে কোনো দুটো পাশাপাশি পদ একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যে কোনো দুটো পাশাপাশি পদ নিয়ম মেনে চলে, এবং 3 প্রকার প্রগতি: সমান্তর, গুণোত্তর এবং বিপরীত, ঠিক আছে। আমরা এখানে আজকে সমান্তর প্রগতি শুরু করব। সমান্তর প্রগতি শুরু করব। যদি এবার সমান্তর প্রগতি কি হয়, কোনো প্রগতি যদি এরকম হয় যে প্রত্যেকটা পদ তার পরের পদের সঙ্গে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এবং প্রত্যেকটা পদ তার পরের পদের সঙ্গে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। কিভাবে নিয়ম মেনে চলবে? যে ধরো এইরকম, এইটাকে প্রথম পদ বলা হয়। যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রথম পদ, তারপর একটা দ্বিতীয় পদ, এবং দ্বিতীয় পদের সঙ্গে প্রথম পদের একটা অন্তর নির্দিষ্ট থাকবে, এবং যেটা অন্তর সেটা প্রত্যেকটা পদ, তারপরে যদি আরো একটা পদ থাকে, এরকম অনেক পদ থাকতে পারে। দ্বিতীয় পদ এবং প্রথম পদের মধ্যে যেটা অন্তর হবে, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের মধ্যে অন্তর সেই একই হবে, বা চতুর্থ পদ এবং তৃতীয় পদের মধ্যে অন্তর সেটা একই হবে। এবং যে অন্তর, এটাকে সাধারণ অন্তর বলা হয়। অন্তরটাকে সাধারণ অন্তর বলা হয় এবং সেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এই ডি দিয়ে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয়। এইটা ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ যে কোনো পদ মাইনাস তার আগের পদ, যে কোনো পদ মাইনাস তার আগের পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ, একই হবে প্রত্যেকটা, ঠিক আছে। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যে কোনো পদ মাইনাস তার আগের পদ, এবং প্রথম পদটাকে একদম প্রথমটা যেটা থাকে সেটাকে বলা হয় প্রথম পদ, ঠিক আছে। এবং এদের সাধারণ অন্তর, ডিটা সাধারণ অন্তর দিয়ে প্রকাশ করা হয়, এটা খেয়াল রাখবে। আচ্ছা, সমান্তর প্রগতির ক্ষেত্রে দেখো, সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা যে পদ পাই, ধরো একটা সমান্তর প্রগতি এরকম হয়ে থাকছে যে এ প্লাস ডি, এ প্লাস 2d, এইরকম হয়ে থাকে, ডট ডট, এরকম আরো থাকতে পারে, ঠিক আছে, এইরকম আরো থাকতে পারে। এবার এইটা যে সমান্তর, এ হচ্ছে প্রথম পদ এবং ডি হচ্ছে সাধারণ অন্তর। দেখো, এ প্লাস ডি মাইনাস এ, ডি সাধারণ অন্তর। এবার এই যে সমান্তর প্রগতির সঙ্গে যদি কোনো নির্দিষ্ট পদ, ধরো প্রত্যেকটা পদের সঙ্গে 2 যোগ হচ্ছে, কি প্রত্যেকটা পদের সঙ্গে 3 যোগ হচ্ছে, এরকম যদি কোনো কিছু কনস্ট্যান্ট প্রত্যেকটা পদের সঙ্গে যোগ হয়ে যায়, সেটাও একটা সমান্তর প্রগতি হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, সমান্তর প্রগতি, এই যে 2, 4, 6 এইভাবে কন্টিনিউয়াস যেতে থাকছে, এটা একটা সমান্তর প্রগতি। ধরো এখানে 20 পর্যন্ত গেল। এবার প্রত্যেকটা পদের সঙ্গে যে 1 যোগ হচ্ছে, 1 যোগ হলে এটা কি হয়ে যাচ্ছে, দেখো, 1 যোগ হলে 2 আর 1 3, 4 আর 1 5, আচ্ছা 6 আর 1 7, এইভাবে যোগ হয়ে 21 হয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা সাধারণ অন্তর, এটাও একটা সমান্তর প্রগতি। প্রথম পদ 3, সাধারণ অন্তর 2 এদের মধ্যে। বা এইভাবে যদি হয়ে থাকে কোনো সমান্তর প্রগতি, প্রত্যেকটা পদ থেকে কিছু বিয়োগ হচ্ছে, একটা নির্দিষ্ট পদ বিয়োগ হচ্ছে, তাহলে সেটাও একটা সমান্তর প্রগতি হবে, নির্দিষ্ট পদ বিয়োগ। বা বিয়োগ ছাড়াও আমরা যদি প্রত্যেকটা পদের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট একটা মান, প্রত্যেকটা পদের সঙ্গে নির্দিষ্ট একটা মান যদি গুণ হয়ে থাকে, সেটাও একটা সমান্তর প্রগতি। এবং প্রত্যেকটা পদের সঙ্গে নির্দিষ্ট কোনো একটা মান ভাগ হয়ে থাকে, সেটাও একটা সমান্তর প্রগতি হবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনের সাহায্যে দেখে নিতে পারবে।
বা আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো এই যে 2 4 6 8 এটাকেই নিচ্ছি, কোনো নির্দিষ্ট পদ ধরো গুণ হচ্ছে, প্রত্যেকটা পদের সঙ্গে মনে করো গুণ হচ্ছে, 2 এর 2 গুণ হচ্ছে, মনে করো 2 দুগুণে 4 হচ্ছে, পরের পদ 4 দুগুণে 8 হচ্ছে, তারপরে 2 দিয়ে গুণ হচ্ছে, 6 দুগুণে 12 হচ্ছে, তাহলে শেষ পদ আমরা 20 ধরে নিয়েছি, 20 দুগুণে 40। প্রত্যেকটা পদের সঙ্গে 2 যোগ গুণ করলাম, কেউ চাইলে 3 গুণ করতে পারে, কেউ চাইলে 4 গুণ করতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম পদ 4, সাধারণ অন্তর 8 - 4, প্রথম পদ a = 4, আর সাধারণ অন্তর d = 4 8 - 4 4 আসছে, 12 - 8 4ই আসছে। তাহলে দেখো এটাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, এবং প্রত্যেকটা যে কোনো পদ মাইনাস তার আগের পদ এক ফিক্সড থাকছে, একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাও একটা সমান্তর প্রগতি। একইভাবে যদি এইটার থেকে কোনো পদ, এই যে সমান্তর প্রগতি, এর থেকে কোনো পদ ভাগ হয়, একটা নির্দিষ্ট মান যদি প্রত্যেকটা পদ থেকে ভাগ হয়, সেটাও একটা সমান্তর প্রগতি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোনো সমান্তর প্রগতির সঙ্গে কোনো নির্দিষ্ট পদ যোগ হলেও সেটা সমান্তর প্রগতি। কোনো নির্দিষ্ট পদ মানে একই পদ কিন্তু প্রত্যেকটার সঙ্গে যোগ, একই পদ বিয়োগ, একই পদ গুণ, প্রত্যেকটার সঙ্গে একই পদ গুণ, বা প্রত্যেকটার সঙ্গে একই পদ ভাগ, একটা একটা নির্দিষ্ট মানই হতে হবে। মানে প্রথম পদের সঙ্গে 2 গুণ, দ্বিতীয় পদের সঙ্গে 3 গুণ, এইরকম আলাদা আলাদা হলে হবে না। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হলো। তাহলে পরপর পদকে, এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এইভাবে বলা হয়। হ্যাঁ, এবার ধরো আমরা এ আর ডি জানি, এ আর ডি যদি জানি, আমরা যে কোনো পদ বের করে নিতে পারবো। যদি এখান থেকে n তম পদ বের করার সূত্র কি, tn = a + n - 1 * d, এটা মনে রাখবে। যে কোনো সমান্তর প্রগতির n তম পদ বের করার ফর্মুলা a + n, তাহলে 10 তম পদ বিয়োগ করার সূত্র a + 10 - 1 * d = a + 9d, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, এটা খুব ভালো করে রেডি রাখবে। হ্যাঁ, n তম পদ বের করার ফর্মুলা a + 9, মানে n তম পদ a + n - 1 * d, তাহলে 20 তম পদ হবে a + t20 = a + 20 - 1 * d, a + 19d। ঠিক আছে, এটা মনে রাখবে খুব ভালোভাবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে যে মানটা আসছে, যে সমষ্টি বের করার নিয়ম, এগুলো মনে রাখবে, এগুলো ক্লাস 10-এও কিছুটা কাজে লেগেছিল তোমাদের। এটা কি, এরকম যদি থাকে 1 + 2 + 3 +... n, এটার মান কত হয়, এটা n × n + 1/2। ঠিক আছে, এটা মনে রাখবে। এটার মান কত, 1² + 2² + 3² +... n²। এইটার মান হচ্ছে n × n + 1 × 2n + 1/6। এটা খুব ভালো করে মনে রাখবে, এগুলো কাজে লাগবে। ঠিক আছে, n × n + 1 × 2n + 1/6। এবার যদি কিউবে থেকে যায়, 1³ 2³ 3³ +... n³ n × n + 1/2 তার স্কয়ার, এইটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যোগফলের ক্ষেত্রে আছি। দেখো, হ্যাঁ, এবার আমরা যোগফলের ক্ষেত্রে আছি, যে n তম পদ বের করার ক্ষেত্রে, যে n তম পদের সমষ্টি কিভাবে নির্ণয় করব। ধরো কোনো সমান্তর প্রগতির এরকম একটা সমান্তর প্রগতি আছে, ধরো 3 5 3 আর 2 5 আর 2 7 ... মনে করো 19 আছে বা 21 আছে মনে করো। ঠিক আছে, তাহলে এদের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব। এদের সমষ্টি নির্ণয় করব, সমষ্টি আমরা s দিয়ে প্রকাশ করব। n তম পদ পর্যন্ত মনে করো সমষ্টি, বা n তম পদ আছে মনে করো লাস্ট। এটার ফর্মুলা হচ্ছে n/2 × 2a + n - 1 × d, এটা ফর্মুলা। ঠিক আছে, এটাকে আরেকটা রূপে প্রকাশ করা যায়, যদি আমরা এইভাবে লিখি n/2, এটাকে a + n - 1 × d, এটা লেখা যাবে n/2, এই যে a প্লাস, এটা কি শেষ পদ, n তম পদের এটা শেষ পদ, তাহলে এটা প্রথম পদ প্লাস শেষ পদ হয়ে যাচ্ছে, এ প্রথম পদ প্লাস শেষ পদ। তার মানে এটাকে আমরা লিখতে পারি প্রথম পদ প্লাস শেষ পদ, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম পদ প্লাস শেষ পদ, তাহলে এটা হয়ে যাচ্ছে যেটা, যে n × প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে Sn = তোমরা লিখবে
এটা এসএন এর ক্ষেত্রে এসএন বলে এন হলো। যদি ধরো 10টা পদের, এটা 10/2 লিখতে, 20টা পদের, তাহলে এই যে এস মনে করো 10টা পদ, এখানে পদ সংখ্যা যত হবে, পদ সংখ্যা যেমন হবে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে পদ সংখ্যা, যে কটা পদ হবে, হ্যাঁ, সেই পদ সংখ্যা তার প্রথম পদ প্লাস শেষ পদটা, এটা নিলে তাদের সমষ্টিটা বেরোবে। ঠিক আছে, আচ্ছা, এটাকেই আরেকটা ফর্মে লেখা যাচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হচ্ছে। এবার দেখো এই সমান্তরীয় মধ্যক কি করে বের করবে। কোনো রাশির সমান্তরীয় মধ্যক, কোনো সমান্তর প্রগতির, তাহলে যদি প্রদত্ত রাশির এ ও বি যদি সমান্তরীয় মধ্যক, এর সমান্তরীয় মধ্যক যদি এক্স হয় মনে করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, মনে রাখবে, এ প্লাস b/2, এটা। ঠিক আছে, এ প্লাস b/2 সমান্তরীয় মধ্যক এইভাবে আছে। ঠিক আছে, সমান্তরীয় মধ্যক এইভাবে নির্ণয় করতে হয়। ধরো কোনো ক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসাবে তুলি যে সমান্তরীয় মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব, যে সমান্তরীয় মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মনে করো আছে, আমরা একটা পদ বলছি যে 2 4 6, এর সমান্তরীয় মধ্যক কিভাবে হবে, এর মধ্যকটা আমরা কি, যে এটা যদি প্রয়োগ করি, হ্যাঁ, তাহলে ধরো এই পদটা নেই, তাহলে কিভাবে বেরোবে, আমরা প্রথম পদ আর এই দুটো, তাহলে 2 প্লাস 6/2 কত আসছে, 8/2, তার মানে সমান্তরীয় মধ্যক 4 বেরিয়ে গেল। দেখো এইটার সঙ্গে সমান হলো। ঠিক আছে, তাহলে সমান্তরীয় মধ্যক 4 আসছে। আরো একটা জিনিস আছে, দেখো কিছু কিছু অঙ্ক থাকবে, দেখবে কিছু কিছু অঙ্ক থাকবে যেক্ষেত্রে যে 3টে পদ বলা থাকবে, সেখান থেকে যে এর প্রথম 3টি পদ, পদের যোগফল এত, তাদের গুণফল এত, এরকম দিয়ে অঙ্ক থাকবে, বা 4টি পদের যোগফল এত, গুণফল এত, এরকম থাকবে। তাহলে সেরকম যদি অঙ্ক থেকে থাকে যে 3টি পদের যোগফল গুণফল, পদগুলোকে এরকম ধরে নেবে, প্রথম পদ a-d, তারপরের পদ a, তারপরের পদ a প্লাস ডি। তার মানে প্রথম পদ আমরা a-d ধরলাম, সাধারণত ডি, তারপরের পদের সঙ্গে a প্লাস ডি যোগ হয়ে a-d প্লাস ডি যোগ হয়ে এটা কেটে গেল, a হয়ে যাচ্ছে, তার মানে দ্বিতীয় পদ a, আবার এর সঙ্গে ডি যোগ হয়ে a প্লাস ডি, সেটাও তৃতীয় পদ হয়ে যাচ্ছে। 3টি পদ দিয়ে যোগফল বা গুণফল দিয়ে অঙ্ক থাকলে এইরকম ধরবে a-d a প্লাস ডি। ঠিক আছে, এবার 4টি পদ দিয়ে যোগফল বা গুণফলের অঙ্ক থাকলে, 4টি পদ দিয়ে যোগফল বা গুণফলের অঙ্ক থাকলে এইভাবে ধরতে হয়। 4টি পদের ক্ষেত্রে কিভাবে ধরবে, 4টি পদ দিয়ে যোগফল বা গুণফলের অঙ্ক থাকলে এটা ধরতে হয় a-3d, a-3d, a-d, a প্লাস ডি, a প্লাস 3d। এইরকম 4টি পদ দিয়ে যোগফল বা গুণফলের অঙ্ক থাকলে a-3d, মানে তাদের যোগফলটা যখন করা হবে যেন ডিটা কেটে চলে যায়, সাধারণত সম্পূর্ণরূপে কেটে চলে যায়, সেই জন্য a-3d, a প্লাস ডি, a-d, a প্লাস ডি, a প্লাস 3d এইভাবে ধরতে হবে, তবে অঙ্কগুলো সহজে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, এবার দেখো যতটা আমরা থিওরি আলোচনা করলাম, এই থিওরির পার্টটা খুব ভালো করে দেখবে এবং থিওরির পার্টটা খুব সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করবে। যদি সম্পূর্ণরূপে এক চান্সে বোঝা না যায়, আরো একবার ভালো করে দেখে তোমরা এটা আয়ত্ত আনার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, কারণ সমান্তর প্রগতি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সমান্তর প্রগতি সম্পূর্ণরূপে সেটা আয়ত্তে আনার সম্পূর্ণ চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা দেখো সমান্তর প্রগতির শর্ট কোশ্চেনে যাচ্ছি, একেবারে এমসিকিউ থেকে শুরু করব। এমসিকিউ কি আছে দেখো, সমান্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার সমষ্টি 21 হলে মাঝেরটা কত। এই মাত্র এটা আলোচনা করছিলাম, এইটা সমান্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার সমষ্টি 21 হলে মাঝের পদটা কত। তাহলে আমরা 3টি পদ এইভাবে ধরে নেব, a-d প্লাস a প্লাস a প্লাস d ধরলাম, এর সমষ্টিটা কত বলা আছে 21, এটা কেটে গেল, 3a = 21, এখানে মাঝের পদ কত a, মাঝের পদ এই যে a, তাহলে a = 21/3, a = 7, তাহলে একেরটা আসছে 7, অপশন কোনটা আছে, 7 অপশন আছে ডি এরটা, খুব সহজভাবে 7 বেরিয়ে গেল। ঠিক আছে, খুব সহজভাবে 7 বেরোলো, দেখো। আচ্ছা, নেক্সট দেখো 2 এরটায় যাবো। 2 এরটা কি বলছে, 2 এরটা বলে দিয়েছে সমান্তর শ্রেণীভুক্ত 5টি সংখ্যার সমষ্টি 50 হলে, 5টি সংখ্যার সমষ্টি 50 হলে
তৃতীয় সংখ্যাটি কত হবে। দেখো 5টি সংখ্যার সমষ্টি, 5টি সংখ্যা যখনই বলে দেবে আমরা এইভাবে ধরবো, প্রথমটা a মাইনাস 2d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 2d। এইভাবে নিজেকে একটু ভাবনা চিন্তা করো, সেগুলো বুঝতে হবে যে আমি কি ধরলে অঙ্কটা সহজে আসবে। এইভাবে 5টি পদ ধরে নিলাম, তাহলে 3 নম্বর পদ এইটা মাঝের পদ, 3 নম্বর পদটাই চেয়েছে। তাহলে এদের সমষ্টিটা a মাইনাস d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস a প্লাস d প্লাস a প্লাস 2d, এদের সমষ্টি 50 বলা আছে। মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, 2 3 4 5, 5a ইজ ইকুয়াল টু 50, a ইজ ইকুয়াল টু 50/5 ইজ ইকুয়াল টু 10। তাহলে এটাই হচ্ছে মাঝের পদ বা তৃতীয় পদ। তাহলে তার মান কত হচ্ছে, অপশন সি তে আছে 10, অপশন সি সঠিক উত্তর। 2 এর অপশন সি 10। 3 এর দেখো, 3 এর বলছে x 2x প্লাস 1 এবং 14 সংখ্যা তিনটি সমান্তরাল প্রকৃতিতে থাকলে x এর মান কত হবে। x 2x প্লাস 1 14, x 2x প্লাস 1 14 সংখ্যা তিনটি সমান্তরাল প্রকৃতি আছে। সমান্তরাল প্রকৃতিতে থাকলে একটা জিনিস বলে রাখি, দেখো সমান্তরাল প্রকৃতিতে থাকলে একটা জিনিস বলে রাখি, ধরো সমান্তরাল প্রকৃতিতে আছে যে a মাইনাস ডি a প্লাস ডি। এতক্ষণ আলোচনার পর নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো যে সংখ্যা তিনটি এরা সমান্তরাল প্রকৃতিভুক্ত। তাহলে এখানে দেখো এইটা আসবে, এটা আসছে যে a 2a ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা, এরকম একটা সম্পর্ক থাকে, ঠিক আছে। 2a ইজ ইকুয়াল টু এই যে a মাইনাস ডি প্লাস a প্লাস ডি, এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 2a ইজ ইকুয়াল টু a প্লাস a ইজ ইকুয়াল টু 2a হচ্ছে। এটা কোথা থেকে আসছে, যে সমান্তরাল a b c যদি সমান্তরাল প্রকৃতিতে থাকে, যে আমরা সমান্তরীয় মধ্যক b ইজ ইকুয়াল টু, আমরা সমান্তরীয় মধ্যক b মাঝের পদ, তো b মাঝের পদ, তার মানে সমান্তরীয় মধ্যক b মধ্যক ইজ ইকুয়াল টু এটা প্রথম পদ a প্লাস শেষ পদ c বাই 2, এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে এটা যদি কোনাকুনি গুণ করে নিই, a প্লাস c ইজ ইকুয়াল টু 2b, এটা আসছে তো a প্লাস c ইজ ইকুয়াল টু 2b, এখান থেকে আসছে যে a প্লাস c ইজ ইকুয়াল টু 2b। তাহলে এটা হচ্ছে সমান্তরাল প্রকৃতির একটা ফর্মুলা, এটা খুব ভালো করে মনে রাখবে, এটাও কাজে লাগবে যে সমান্তরাল a b c তিনটি সংখ্যা সমান্তরাল প্রকৃতিতে থাকলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস c, ঠিক আছে। এটা কোথা থেকে আসছে, যে সমান্তরীয় মধ্যকের যে ফর্মুলাটা ছিল, সমান্তরীয় মধ্যক যেগুলো প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2, সেখান থেকে এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, আরো একটা আসতে পারে, দেখো আরো একটা, মানে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ভাবে এগুলো কাজে লাগবে, যে এইটা এইভাবে নিলে এ বি সি সমান্তরাল প্রকৃতিতে থাকলে আরো একরকম ভাবে প্রকাশ করা যায়, যে a প্লাস c ইজ ইকুয়াল টু 2b, তো 2b, তার মানে a প্লাস c ইজ ইকুয়াল টু 2bটাকে b প্লাস b লিখলে, b প্লাস b, তাহলে এই b প্লাস b লিখে ধরো এটাকে এই যে একটা বি এদিকে আনা হচ্ছে, সি মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এই আকারেও প্রকাশ করা যায়, বি মাইনাস এ, বা এটাকে ঘুরিয়ে লিখতে পারো বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। এ বি সি তিনটি সংখ্যা সমান্তরাল প্রকৃতিতে থাকলে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি, এটাও লেখা যায় 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি। এটা থেকে এটা আসছে বা এটা থেকে এটা আসছে বলতে পারো, ঠিক আছে। দুটোই মনে রাখতে হবে, কিন্তু কারণ বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ভাবে এগুলো কাজে লাগবে, ঠিক আছে। 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি বা সি মাইনাস বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা, কোন অঙ্কটা করছিলাম, 3 দেখো বলছে এক্স, যেটা আমরা লিখলাম, যে আলোচনাটা এইটা করলাম, যে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি, সেটা এইটার ক্ষেত্রে কাজে লাগবে, সেজন্য আমরা এই আলোচনাটা করে নিলাম, যে এইটার ক্ষেত্রে এটাই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে সমান্তরাল প্রকৃতিতে থাকলে 2b ইজ ইকুয়াল টু a প্লাস সি আছে, তাহলে এটা মাঝের পদ, এটাকে b ভাবো, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস সি, x প্লাস 14, তাহলে 2 ইন্টু 2x মানে 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু x প্লাস 14, তাহলে 4x মাইনাস x ইজ ইকুয়াল টু 14 মাইনাস 2, তাহলে 3x ইজ ইকুয়াল টু 12, তাহলে x ইজ ইকুয়াল টু 12/3, তাহলে x ইজ ইকুয়াল টু এসে যাচ্ছে 12/3 মানে 4, x এর মান 4। এবার কি চেয়েছে দেখো, এখানে x এর মান চেয়েছে 4, তিনেরটা অপশন বি তে আছে 4, অপশন বি 4, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে, এবার বলেছে সমান্তরাল প্রগতিভুক্ত 20টি পদের প্রথম পদ ও শেষ পদ যথাক্রমে 5 আর 125, 20টি পদের সমষ্টি চেয়েছে। সমান্তরাল প্রগতিভুক্ত 20টি পদের প্রথম পদ ও শেষ পদ
তাহলে প্রথম পদটা এ ভাবো, 20টি পদ, এ ইজ ইকুয়াল টু 5 বলেছে, তাই তো? এ ইজ ইকুয়াল টু 5 বলা আছে। আচ্ছা, এবার 20টি পদ, তাহলে শেষ পদ কত? শেষ পদ 20টি পদের মানে 20তম পদ, তাহলে T20 ইজ ইকুয়াল টু 125। আমরা প্রথম পদ এ ধরে নিচ্ছি সাধারণত ডি, ঠিক আছে? সাধারণত যদি ডি ধরে নিই এখানে 20টি পদের সমষ্টি, তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল যে আমাদের একটা এটা না বের করো, দুভাবে এটা বের করা যেতে পারে, যে ডিটা বের করে নিয়ে বের করতে পারো। আর একটা আমাদের ফর্মুলা ছিল যে এস 20টি পদ, তো এই যে S20 আমরা লিখেছিলাম মনে আছে, S20 ইজ ইকুয়াল টু পদ সংখ্যা বাই 2 মানে 20/2 প্লাস প্রথম পদ ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। এটা একটা ফর্মুলা লিখেছিলাম থিওরি আলোচনা করতে গিয়ে, যে S20 ইজ ইকুয়াল টু মানে এস তার পদ সংখ্যা ইজ ইকুয়াল টু পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। প্রথম পদ কত? 5 প্লাস শেষ পদ কত? 125। তাহলে 20, এটা 10 হয়ে যাচ্ছে আর এটা যোগ করলে 130 হয়ে যাচ্ছে, তাহলে গুণ করে দিলে 1300 1300 চলে আসছে। আরো একটা প্রসেস আমি করে দেখাচ্ছি। এটা T20 মানে এই T20 ইজ ইকুয়াল টু এ প্লাস 20তম পদ, তাহলে 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই T20 মান 20তম পদ 125 বলা আছে, আর এর মান 5, এইটা বসাচ্ছি। 5 প্লাস 19D ইজ ইকুয়াল টু 125। এইটা একটা প্রসেসে হলো, ঠিক আছে? এইটা একটা প্রসেসে হলো। আর একটা প্রসেস করছি, তাহলে 19D ইজ ইকুয়াল টু 125 মাইনাস 5, তাই তো? 20তম পদ 20 মাইনাস 1 19 আসছে প্রথম পদ। বলছে শেষ পদ কত? এনতম পদ বলেছে 125, সমান্তর প্রবর্তীভুক্ত 20টি পদের শেষ পদ 125। এটা 4-এরটা 1300 অপশন এসছে, অপশন এতে 1300 আছে, এটা অলরেডি মিলে যাচ্ছে। আমরা আরেকটা প্রসেস করার চেষ্টা করছি। দেখো 19D ইজ ইকুয়াল টু এখানে এসে যাচ্ছে 120। এবার আমরা ফর্মুলাটা ফেলে দিই, যে আমাদের আরো একটা ফর্মুলা ছিল Sn ইজ ইকুয়াল টু n/2 মানে 20 20টি পদ তো, n/2 2a, 2a মানে 2 ইন্টু 5 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 মানে কি 20 মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n মাইনাস 1 মানে এটা 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা কত আসছে? কেটে গেলে 10 আসছে, এইটা হয়ে গেলে 5 দুগুণে 10 প্লাস এইটা 19D হয়ে যাচ্ছে। 19Dর মান 120 বসিয়ে দাও। 10 19Dর মান এখানে 120 এসে গেছে। 120 হয়ে গেলে 10 ইন্টু এই দুটো যোগ করলে 130 সমান 1300 1300 আসছে। দেখো, তাহলে দুটো প্রসেসে আমরা করলাম, দুটো প্রসেসেই 1300 অ্যান্সার এলো, ঠিক আছে? দুটো প্রসেসে আমরা করলাম, দুটো প্রসেসেই 1300 অ্যান্সার এলো। দেখো, আমরা সম্পূর্ণ থিওরিটা আলোচনা করলাম। সমান্তর প্রগতির অনুক্রম শ্রেণীর সমান্তর প্রগতির প্রবলেম সলভ করা শুরু করেছি আমরা, অনুক্রম শ্রেণীর সমান্তর প্রগতির প্রবলেম সলভ করা শুরু করেছি, এবং 9Bর সম্পূর্ণ থিওরিটা আলোচনা করলাম, এবং বহু বিকল্পধর্মী 1 থেকে 4 পর্যন্ত সলভ করেছি। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে করে দেওয়া আছে। যে কোনো প্রবলেমের সলিউশন দেখার জন্য তোমাদের প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন আছে দেখতে পারবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে বহু বিকল্পধর্মী 5 থেকে সলভ করা শুরু করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।